হ্যালো স্টুডেন্টস, তখন তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আবার ক্যাজুরিনা ট্রি এই কবিতাটিতে। এই কবিতাটি উচ্চ মাধ্যমিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশনে থার্ড সেমিস্টারে এই কবিতাটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। আরও কিন্তু এটা অনার্স লেভেলেও কিন্তু এই কবিতাটি রয়েছে। আজকে আমি এই কবিতাটির পুরোটা বাংলায় তোমাদের সামনে ব্যাখ্যা করব। প্রত্যেকটা লাইন বাংলায় তোমাদের তার অর্থ এবং তার ব্যাখ্যা সমস্তটাই আমি করে দেবো। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো এই কবিতা থেকে সম্ভাব্য এমসিকিউ সেগুলোও আমি আলোচনা করব। আর আলোচনা করব কবি পরিচিতি এবং কবিতাটির ধরন কেমন এইগুলি। আর তার সঙ্গে সঙ্গে থাকবে এই কবিতাটিতে যে অলঙ্কারগুলো ব্যবহার করা হয়েছে, কাব্যিক অলঙ্কার, সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো প্রথম থেকে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকো এবং দেখো, তাহলে কিন্তু এই কবিতাটি তোমাদের আর বুঝে নিতে কোনো অসুবিধা হবে না, কোনো ডাউট থাকবে না। যদি কোনো ডাউট তোমাদের তারপরেও থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতা আওয়ার ক্যাজুরিনা ট্রি। এই ক্যাজুরিনা ট্রি কবিতাটি কবি তরু দত্তের সব থেকে বিখ্যাত কবিতা। এই তরু দত্ত ছিলেন একজন অ্যাংলো ব্রিটিশ কবি। তিনি 1876 সালে জন্মগ্রহণ করেন। She was born in 1876 and died at the age of 21, অর্থাৎ 1877 সালে কিন্তু উনি মারা যান। এই 21 বছর বয়সে উনি কিন্তু বেঁচে ছিলেন এবং she died of tuberculosis, অর্থাৎ উনি যক্ষা রোগে মারা যান। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে ওনার যে ভাই এবং বোন ছিলেন, যাদের একজনের নাম আবজু আর একজনের নাম অরু, এরাও কিন্তু টিউবারক্লোসিস রোগে ভুগেই এরাও মারা যান। এবং এই যে তার জীবনের একটা বেদনা বা দুঃখের কথা, একটা নস্টালজিক এবং রিফ্লেকটিভনেস, সেইগুলো কিন্তু এই কবিতায় উনি ব্যাখ্যা করেছেন। তার সঙ্গে উনি জুড়ে দিয়েছেন তাদের বাড়ির উঠোনে লাগিয়ে রাখা এই যে ক্যাজুরিনা ট্রি, এই ঝাউ গাছটির কথা। তো এই কবিতাটিকে আমরা মোট 5টি ভাগে বিভাজিত করতে পারি, 5টি স্ট্যাঞ্জায় বিভাজিত করতে পারি। এবং এখানে 5টি স্ট্যাঞ্জা মানে 11টা লাইন করে তোমরা দেখবে। এবং 11টা লাইনের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, প্রথমে 8টা তারপরে 3টে, এইভাবে কিন্তু 11 করে উনি 5 11 55 অর্থাৎ 55 লাইনের কবিতা লিখেছেন। এবার তোমাদের জেনে নিতে হবে যে প্রথম যে 11 লাইনের মধ্যে প্রথম যে 8টা লাইন রয়েছে, এই 8টা লাইনকে ইংরেজিতে কি বলে? অক্টেভ। আর 3 লাইনের একটা স্ট্যাঞ্জা সেখানে জুড়ে দেওয়া হয়েছে, সেটাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি যে টারসেট, অর্থাৎ একটা অক্টেভ আর একটা টারসেট। এইভাবে কিন্তু 11 লাইন করা হয়েছে এবং এরকম 11 লাইন 5 বার রয়েছে, অর্থাৎ 5 11 55 লাইন। এবং এটা একটা ফ্রি ভার্সে লেখা কবিতা। কবিতাটি কিন্তু খুব নস্টালজিক কবিতা এবং তার স্মৃতিগুলোর কথাই কিন্তু সেখানে তিনি স্মরণ করেছেন। এবং এই কবিতাটি 1876 সালে তার মৃত্যুর 1 বছর আগে প্রকাশিত হয় এবং সেটা একটা ফরাসি পত্রিকায় প্রকাশিত হয়। যাই হোক, এবার আমরা কবিতাটির বিশ্লেষণে চলে যাই। দেখো, লাইক এ হিউজ পাইথন, একটা বিশাল অজগরের মতো, পাইথন মানে অজগর, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, সেই গাছটিকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে আছে। ওয়াইন্ডিং মিনস হচ্ছে পেঁচিয়ে ধরা বা গোল গোল করে ধরে থাকা বা পেঁচিয়ে থাকা। দ্য রাগেড ট্রাঙ্ক, রাগেড ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুঁড়ি, এবং রাগেড মানে হচ্ছে সেটা খুব রাফ, অর্থাৎ তার সারফেসটা বা তার যে গাছের যে ছাল সেটা কিন্তু খুব রুক্ষ। এই রুক্ষ ছালকে বা গাছের গুঁড়িকে সেটা পেঁচিয়ে ধরেছে। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, এবং গাছটার মধ্যে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে, গভীর ক্ষতযুক্ত কিছু জিনিস কিন্তু এই গাছটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ তোমরা যে কোনো ধরনের গাছ দেখবে যেগুলো খুব পুরনো গাছ, সেই গাছগুলোর যে দেহটা, তার যে ট্রাঙ্ক বা কাণ্ডটা, সেটা যদি তুমি লক্ষ্য করো ভালো করে, তাহলে দেখবে ওটা এমনিতে রাফ হয় আর ওর ভেতরে কিছু ক্ষত বা গর্ত এরকম থেকে যায়। সেটাকেই কিন্তু কবি এখানে উল্লেখ করছেন। তাহলে রাগেড মানে হচ্ছে রুক্ষ বা রাফ, আর ইনডেন্টেড মানে হচ্ছে খোদাই করা, আর স্কার্স মানে হচ্ছে ক্ষত চিহ্ন। এবার আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, গাছটা উঠে গেছে কত দূর?
যেন মনে হচ্ছে আকাশচুম্বী, অর্থাৎ আকাশকে সে গাছটা স্পর্শ করছে। তাহলে এখানে খুবই একটা অলংকার ব্যবহার করেছেন। এই অলংকারটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং এটা কি ধরনের অলংকার? কোনো গাছ কিন্তু কোনো আকাশ বা তারাকে স্পর্শ করতে পারে না, যার ফলে এটা হচ্ছে হাইপারবোল। লাইনটা তুলে যদি বলে কি ধরনের অলংকার, তোমাকে বলতে হবে এটা একটা হাইপারবোল। চলে এসো তারপরের লাইনে। এ ক্রিপার ক্লাইম্বস, একটা লতা সেটা কিন্তু এই গাছটাকে ধরে উঠছে, ওপরের দিকে বেয়ে উঠছে। ইন হুজ এমব্রাস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, এবং সে এমনভাবে গাছটাকে আলিঙ্গন করেছে বা জড়িয়ে ধরেছে যেখানে নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ যদি হতো তাহলে সেই গাছটা কিন্তু বেঁচে থাকতে পারত না। তাহলে আমরা এখানে ক্রিপার মানে লতা, আর এমব্রাসেস মানে হচ্ছে আলিঙ্গন বা জড়িয়ে থাকা। এই দুটো শব্দের অর্থ তোমাদেরকে জেনে নিতে হবে। বাট গ্যালেন্টলি, কিন্তু খুব সাহসিকতার সঙ্গে, খুব সাহসিকতার সঙ্গে, গ্যালেন্টলি মানে হচ্ছে সাহসিকতার সঙ্গে, দ্য জায়ান্ট, জায়ান্ট বলতে এখানে কার কথা বোঝানো হচ্ছে? এই দৈত্যাকার যে রূপটা, অর্থাৎ ওই গাছ, ওই ক্যাসুরিনা ট্রি, সে কিন্তু দাঁড়িয়ে আছে। ওয়ার্স দ্য স্কার্ফ, এবং লতাটা তাকে এমনভাবে জড়িয়ে আছে যেন মনে হচ্ছে সে একটা ওড়না পেঁচিয়ে রেখেছে। ওড়নার মতন ওই গাছটার যে লতাটা তাকে জড়িয়ে ধরেছে, সেটা একটা ওড়নার মতো লাগছে। এবং গাছটিতে তাতে কোনো অসুবিধা হচ্ছে না, সে কিন্তু তার সামিট অর্থাৎ তার যে মাথাটা সে উঁচু করে রেখেছে, এবং সেটাকে মনে হচ্ছে যেন কোনো তারাকে সে স্পর্শ করছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, শুধু তাই নয়, যখন আমরা গাছটার দিকে উপরে তাকাচ্ছি তখন দেখা যাচ্ছে কি, যে সেখানে কিছু ফুল ঝুলছে। কেমনভাবে? ইন ক্রিমজন ক্লাস্টার্স, ক্রিমজন মানে হচ্ছে টুকটুকে লাল, সেই টুকটুকে লাল ধরনের কিছু ফুল সেখানে ঝুলছে। অল দ্য বাউস অ্যামং, সমস্ত শাখা প্রশাখা, গাছটার যে যতগুলো শাখা প্রশাখা রয়েছে প্রত্যেকটি শাখা প্রশাখা থেকে এই গুচ্ছ গুচ্ছ ফুল, ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, তাহলে গুচ্ছ গুচ্ছ কিন্তু ফুল ঝুলছে তার শাখা প্রশাখা থেকে। ফুলগুলোকে দেখতে কেমন? ক্রিমজন মানে টুকটুকে লাল রঙের ফুল। তাহলে ক্রিমজন মানে হচ্ছে রেড, আর ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ। whereon all day are gathered bird and bee, যখন দেখা যায় গাছে কোনো ফুল ফুটে থাকে তাহলে সেখানে সাধারণভাবেই কোনো পাখিরা এবং মৌমাছিরা আকর্ষিত হয়ে সেই গাছে চলে আসে। তাহলে বলছে সারা দিন ধরে সেখানে দেখা যায় যে গাছের ওপরে, গাছের ডালে ওই পাখি এবং মৌমাছিরা কিন্তু ভিড় করে থাকে। and oft at nights the garden overflows, oft হচ্ছে একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। এই অফট এখন আমরা ইংরেজিতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অফেন। অফেন মানে হচ্ছে প্রায়শই, মানে ওই গাছটার স্মৃতির সঙ্গে উনি যখন স্মরণ করছেন, তার স্মৃতিটাকে স্মরণ করছেন, রোমন্থন করছেন, তখন তিনি বলছেন ওই গাছের নিচেই কিন্তু শোনা যেত প্রতি রাত্রিবেলাতে কি শোনা যেত? তাদের যে বাগানটা রয়েছে সে বাগানটা প্লাবিত হতো, ওভারফ্লো হয়ে যেত। ওভারফ্লো মানে হচ্ছে ভেসে যেত, সুন্দরভাবে ভেসে যেত। কিসের দ্বারা? উইথ one sweet song that seems to have no close, এমন একটা পাখির ডাক যেটা সমস্ত জায়গাটাকে পুরো ওভারফ্লো করে দিত, অর্থাৎ উপচে ফেলতো, ভাসিয়ে নিয়ে যেত। সেটা এমন একটা কণ্ঠ যে কণ্ঠের কিন্তু কোনো শেষ ছিল না। হুইচ বা দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটার কিন্তু কোনো শেষ ছিল না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি while men repose, তাহলে সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রিজ, ওই গাছের কোনো এক অন্ধকার, যে অন্ধকার যখন হয়ে যেত, রাত্রি নামতো, তখন ওই গাছের কোনো এক শাখায় সেই পাখিটাকেও দেখা যেত না, এবং সেই পাখিটার যে আওয়াজটা করতো সেই গাছ থেকে সেই আওয়াজটা চারিদিকে, সেই চারিদিকটা মুখরিত হতো। যখন সকলে কি করতো, অন্য সবাই রাত্রিবেলাতে কি হয়, সবাই যখন বিশ্রাম নেয়, ঘুমিয়ে পড়ে, তখন যদি কেউ সেইখানে কান পেতে শুনতো তাহলে কিন্তু সেই পাখির ডাকটা শোনা যেত, এবং সেটা পুরো চারিদিকের পরিবেশকে মুখরিত করত। তাহলে এখানে আমরা কি পেলাম? ডার্কলিং মানে হচ্ছে ডার্ক, আর রিপোজ মানে হচ্ছে রেস্ট বা বিশ্রাম।
তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্ট্যান্জা, যেখানে আমরা 11টা লাইনকে পেয়েছি এবং তার ভাগ করেছি কিভাবে, প্রথমে একটা অক্টেভ মানে 8 লাইনের, তারপরে একটা টারসেট মানে 3 লাইনের। এবার চলে এসো দ্বিতীয় স্ট্যান্জায়। এবার তার অভিজ্ঞতার কথা কবি বলছেন। কি বলছেন? when first my casement is wide open thrown, যখন at dawn মানে কি খুব ভোরবেলাতে, যখন গরাদহীন যে জানলা যাকে বলে কেসমেন্ট, যে কেসমেন্ট যে জানলায় কোনো গরাদ থাকে না, সেইটা যখন খোলা থাকতো, কবি যখন সেইটা খুলে দিতেন এবং সেখানে মাই আইজ ডিলাইটেড অন ইটস রেস্ট, এবং খুব আনন্দের সঙ্গে যখন আমার চোখগুলো সেই জানলার বাইরে দিয়ে আমি তাকাতাম, সেই জানলার বাইরে যখন আমার চোখের দৃষ্টিটা চলে যেত, সেইখানে কি হতো, সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইটস ক্রেস্ট, কখনো কখনো বিশেষ করে সেটা শীতকালের দিনের কথা উনি বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। এখানে বিশেষ একটা সিজনের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে উইন্টার, অর্থাৎ শীতকালের দিনে এটা বেশি ঘটতো। যখন তার জানলা যখন উনি খুলে দিতেন গরাধীন জানলাটা, তখন তিনি খুব আনন্দিত হতেন। আনন্দিত হতেন কি দেখে? যখন তার চোখটা গিয়ে পড়তো সেই গাছের ওপরে, এবং সেখানে অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে হচ্ছে চূড়া, অর্থাৎ গাছের একেবারে মগ ডাল, অর্থাৎ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ট্রি, সেইখানে উনি কি দেখতেন? এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। তখন তিনি দেখতেন যে একটা ধূসর রঙের বানর সেই স্ট্যাচু লাইক, স্ট্যাচু লাইক মানে কি, একবার একটা যেন মূর্তির মতো, সে কিন্তু গাছের একেবারে মগডালে উঠে বসে আছে একা, অ্যালোন। ওয়াচিং দ্য সানরাইজ, কি দেখছে? সে ভোরবেলার সূর্যোদয় দেখছে। while on the lower boughs, যখন দেখা যাচ্ছে সে তো একেবারে মগডালে, তখন তার নিচের যে ডালগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে ডালপালা হচ্ছে বাউজ, বাউজ মানে ডালপালা, সে নিচের ডালপালাগুলোতে দেখা যেত his puny offsprings leap about and play, তার যারা ছোট ছোট ছানাগুলো রয়েছে, অফস্প্রিংস মানে হচ্ছে তার বাচ্চা বা ছানা, সেই ছোট ছোট বানর যারা, তারা কিন্তু দুর্বল, পিউনি মিন্স হচ্ছে দুর্বল, তাহলে তারা কি করছে? নিচের ডালগুলোতে কিন্তু তারা খেলে খেলে বেড়াচ্ছে এবং চলে ফিরে বেড়াচ্ছে, আর সে একেবারে উপরের ডালে উঠে বসে সে সূর্যোদয় দেখছে। তাকে দেখতে কেমন লাগছে? স্ট্যাচু লাইক। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে, এবং অদূরে আমরা শুনতে পাচ্ছি যে সেখানে কিন্তু কোকিলা, এটা একটা ইন্ডিয়ান পোয়েম তো, যার ফলে এখানে কোকিলার কথা উল্লেখ করা হয়েছে। যদি এটা কোনো ইউরোপিয়ান কবিতা হতো বা ইংরেজিতে লেখা ইংরেজ কবিদের কবিতা হতো, তাহলে এখানে কিন্তু কাক্কুস লেখা হতো, কিন্তু এখানে বলছেন কবি কোকিলাস হেইল দ্য ডে, হেইল মিন্স হচ্ছে ওয়েলকাম, অর্থাৎ ভোরবেলাতে অদূরেই কিন্তু অনেক কোকিল পাখি তারা ডাকছে সুমিষ্ট স্বরে এবং তারা দিনটাকে স্বাগত জানাচ্ছে। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, এবং আমাদের যে গোয়াল ছিল যেখানে অনেক গরুরা থাকতো, তাদের তো গোচারণ ভূমিতে নিয়ে যেতে হয় সকালবেলাতে, এবং তাদের যেন মনে হচ্ছে তাদের চোখগুলো দেখে তাদের ঘুম এখনো ভাঙেনি, তারা খুব নিদ্রালু বা স্বপ্নালু ভঙ্গিতে তারা কিন্তু চলেছে, এগিয়ে চলেছে কোথায়? তাদের প্যাস্চার, প্যাস্চার মানে তাদের যে গোচারণ ভূমি, ওয়েন্ড মানে হচ্ছে চলা, আর প্যাস্চার মানে হচ্ছে চারণ ভূমি, সেই দিকে এগিয়ে চলেছে, এবং সেগুলো তাদেরকে কেমন দেখতে লাগছে? স্লিপি কাউজ, অর্থাৎ তাদের চোখে যেন এখনো ঘুম লেগে আছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক, এবং এই গাছটা যখন পূর্ব দিক থেকে সূর্য উঠছে এবং গাছের ছায়াটা তাহলে তার ঠিক উল্টো দিকে গিয়ে পড়েছে, সেখানে রয়েছে কি? একটা বড় জলাশয়। সেই জলাশয়টা কেমন? ব্রড ট্যাঙ্ক, ব্রড মানে বড়, ট্যাঙ্ক মানে জলাশয়, তাহলে একটা বড় জলাশয়ের ওপরে এই গাছের ছায়া, শ্যাডো মানে হচ্ছে ছায়া, সেটা গিয়ে পড়ছে, এবং কাস্ট মানে হচ্ছে রিফ্লেক্টেড, প্রতিফলিত হচ্ছে বাই দ্যাট হোর ট্রি, সেই পুরনো গাছ, হোর মিন্স হচ্ছে এনশিয়েন্ট, অর্থাৎ প্রাচীন এই গাছটি, যে গাছের ছায়া গিয়ে পড়ছে সেই জলের ওপরে, এবং সেটা কেমন দেখাচ্ছে? সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, সেটা খুবই সুন্দর এবং একটা দীর্ঘ। তাহলে দেখো
একদম ভোরবেলার যে সূর্যের যখন আলো গিয়ে কারোর উপর পড়ছে, তুমি যদি তোমার প্রতিচ্ছবিটা দেখো তাহলে বহু দূর পর্যন্ত তোমার প্রতিচ্ছবিটা বিস্তৃত হয়। সেটাই কবি বলছেন যে এটা ভাস্ট, অর্থাৎ বহুদূর, মানে একদম জলাশয়টাকে যেন পুরোপুরিভাবে শেষ পর্যন্ত কিন্তু এই গাছটার ছায়াটা ঢেকে ফেলেছে। এইবার দ্য ওয়াটার লিলি স্প্রিং, এই ওয়াটার লিলিজ বলতে কিন্তু শাপলা ফুলকেই বোঝানো হচ্ছে। এই শাপলা ফুলগুলো লিলি ফুল যেগুলো, সেগুলো স্প্রিং, সেগুলো ফুটে আছে খুব ভোরবেলাতে, সেসব শাপলা ফুলগুলো ফুটেছে এবং তাদের দেখতে কেমন, লাইক স্নো এনম্যাসড। স্নো বলতে কি ছোট ছোট বরফ, সেই বরফগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, স্তূপাকৃত করা হয়, তাকে একদম সাদা বর্ণ ধারণ করে। এবং এই শাপলা ফুলটাকে কবির দেখে মনে হচ্ছে এরকম, তাহলে তুলনাটা কার সঙ্গে করেছেন, যে ওয়াটার লিলিজের তুলনা হচ্ছে স্নো এনম্যাসড। এনম্যাসড মিনস হচ্ছে গুচ্ছ আকারে, অর্থাৎ এক জায়গায় জমাকৃত, আর ওয়াটার লিলিজ মানে হচ্ছে শাপলা ফুল। তাহলে এই শাপলা ফুলটা কিন্তু এখানে আর একটা তোমার রিটরিক্যাল কোশ্চেন আসতে পারে, এখানে কোন ধরনের কাব্য অলঙ্কার ব্যবহার করা হয়েছে। তাহলে ওয়াটার লিলির সঙ্গে উনি তুলনা করেছেন কার সঙ্গে, ওয়াটার লিলির সঙ্গে তুলনা করেছেন স্নো এনম্যাসড, অর্থাৎ বরফের কুচির সঙ্গে। তাহলে এটাকে আমরা বলবো সিমিলি। চলে এসো তৃতীয় স্ট্যান্জায়। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসিয়েন্স। ম্যাগনিফিসিয়েন্স মানে হচ্ছে এর যে বিশালত্ব, অর্থাৎ ব্রডনেস। গাছটা তো অনেক বড়, এই বড় গাছটার কথা যখন উনি উল্লেখ করছেন তাই বলছেন নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসিয়েন্স, অর্থাৎ এই গাছটা যে এত বড় শুধুমাত্র এইটাই কারণ নয় এই গাছটাকে মনে রাখবার। ডিয়ার ইজ দ্য ক্যাসুরিনা টু মাই সোল, এই গাছটির স্মৃতি কিন্তু আমার মনের অনেক কাছাকাছি। অর্থাৎ তিনি হৃদয় দিয়ে গাছটিকে অনুভব করতেন, তিনি মনে রেখেছেন বহুদিন ধরে এই গাছটার স্মৃতির কথা, যেটা আমি প্রথমেই তোমাদের বলেছি এটা একটা নস্টালজিক কবিতা। তাহলে এই স্মৃতি উনি রোমন্থন করছেন, তার কাছে তার হৃদয়ের কাছাকাছি ছিল এই গাছটা। এইবার কেন তার হৃদয়ের কাছাকাছি, তার কারণগুলো দেখো। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এই গাছের নিচে, বিনিথ মানে নিচে, আমরা খেলেছি। আমরা কারা, তার ওই ভাই এবং বোনের কথাই কিন্তু তার স্মরণে আসছে। তিনি তাদের কথা খুব ফন্ডলি রিমেম্বার্ড, তাদের কথা কিন্তু উনি গভীরভাবে অনুরণিত তার হৃদয়ের মধ্যে, তিনি তাদের কথা স্মরণ করছেন। অ্যান্ড দো ইয়ার্স রোল বাই, যদিও ইয়ার্স মানে কি বছরের পর বছর, অনেক বছর কেটে গেছে, অর্থাৎ তারা আর এই পৃথিবীতে নেই বেঁচে, কবি কিন্তু তাদের কথাই স্মরণ করছেন। তারা এই পৃথিবীতে বেঁচে নেই, বহু বছর কিন্তু তারা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ও সুইট কম্পেনিয়ন্স, এই কম্পেনিয়ন্স বলতে তার ভাই বোনদের কথাই উল্লেখ করছেন কবি, যাদেরকে বলছেন তোমরা আমার কত প্রাণের যে সঙ্গী, কত আপন তোমরা আমার। এবার তারপরে বলছে লাভড উইথ লাভ ইন্টেন্স, তোমাদেরকে আমি ভালোবেসেছিলাম, সেই ভালোবাসার কিন্তু কোনো সীমা পরিসীমা ছিল না, এত গভীরভাবে তোমাদের সঙ্গে আমার মর্মবোধ জড়িয়ে আছে, তোমরা আমার স্মৃতিতে অমর হয়ে আছো। ফর ইয়োর শেক, এই তোমাদের কারণেই, কারণ কি বলেছেন প্রথমে, এই গাছটার বিশালত্বের জন্য কিন্তু তিনি এই গাছটিকে শুধুমাত্র স্মরণ করছেন না, তার স্মরণ করবার আরেকটি কারণ হচ্ছে যে ফর ইয়োর শেক, অর্থাৎ তোমাদের কারণেই কিন্তু এই গাছটার কথা আমার মনে আছে। শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এবং এই জন্য এই গাছটা আমার কাছে চিরকাল এইরকমভাবেই প্রিয় হয়ে থাকবে, আপন হয়ে থাকবে, গাছটাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, কারণ এই গাছটার মধ্যে তোমাদের প্রতিচ্ছায়া কিন্তু আমি দেখতে পাই। এই গাছটার মধ্যে, এই গাছটার স্মৃতি যখন আমি চোখ বুজে গাছটাকে স্মরণ করি, তখন কিন্তু তোমাদের প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি আমি এই গাছটার সঙ্গে একাত্রিত হতে দেখতে পাই, অর্থাৎ মিলেমিশে গেছে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, আমার স্মৃতিতে চিরকাল কিন্তু এটা থেকে যাবে, চিরস্মৃতি মানে চিরকালের জন্য এটা আমার হৃদয়ের গভীরে গেঁথে থাকবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, এবং এই কথা যখন আমি গভীরভাবে কখনো ভাবি, তখন আমার চোখগুলো জলে ভরে যায়, এবং সেই চোখগুলোর থেকে কেমন যে হট অর্থাৎ উষ্ণতা পূর্ণ একটা চোখের জল যেন আমার চোখটাকে ঢেকে দেয়, আমার যেন চোখটাকে অন্ধকার করে দেয়, চোখ বুজে ফেলি তোমাদের কথা স্মরণ করতে করতে। তাহলে কবি, পোয়েট ওয়াজ ডিপলি ইমোশনাল
ইন দিস লাইন। এই কবিতায় এই লাইনের মাধ্যমে উনি কিন্তু খুবই আবেগপ্রবণ হয়ে উঠেছেন। তাহলে আজকে আমরা এই 3টে স্ট্যান্ডাই পড়লাম। এর পরের দিন তাহলে তোমাদের সঙ্গে বাকি 2টো স্ট্যান্ডা আমি পড়ে দেবো এবং তার বাংলা মানে আমি করে দেবো। আজকে এ পর্যন্তই। তোমরা এই ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।